আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের সমাসের আর একটা অংশ বাকি ছিল, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসে থাকছে কি বহুব্রীহি সমাস। তোমাদের আগে আমি বললাম যে আজকে আমরা পড়বো বহুব্রীহি। তো বলছে যে সমাসে সমসমান পদগুলির কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়। বলছে যে সমসমান পদগুলোর অর্থ প্রধান হয় না। আমরা এতক্ষণ সমাসে যা পড়ে এসেছি, এই কয়েকদিন আমরা ক্লাস করছি, সেটাতে আমরা শিখেছি সমসমান পদগুলোর অর্থের প্রাধান্য। কিন্তু আজকে বহুব্রীহি সমাসে আমরা কি বলছি, যে সমসমান পদগুলোর অর্থের কোনো প্রাধান্য থাকে না, অন্য কোনো পদের অর্থের প্রাধান্য থাকে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন দেখো এখানে একটা আমরা যে বহুব্রীহি সমাস করছি, এই বহুব্রীহি সমাস দিয়েই বহুব্রীহি সমাসের উদাহরণ দিয়েছে। বহুব্রীহি মানে বহু ধান আছে যার, ব্রীহি, ব্রীহি অর্থ ধান। বহু কিংবা ব্রীহি কোনোটার অর্থ না বুঝিয়ে যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। তাহলে তৃতীয় কোনো অর্থে যখন চলে যাবে তখন সেটা কি হবে, বহুব্রীহি সমাস হবে। এরপরে বলছে বহুব্রীহি সমাস সাধারণত যার আর যাতে ব্যাস বাক্য হয়। বহুব্রীহি সমাসে কোন ব্যাস বাক্য হয়? যার আর যাতে ব্যাস বাক্য হয়। এটা আমি তোমাদের ব্যাকরণ বই থেকে পড়াচ্ছি। আমাদের যেই বাংলা ব্যাকরণ বইটা আছে নবম দশম শ্রেণীর আগের যে বইটা ছিল, এটা থেকে বহুব্রীহি সমাসে কি বলতেছে, ব্যাস বাক্য যার আর যাতে হয়। যেমন এখানে উদাহরণ দিয়েছে, দেখো আয়তলোচনা। আয়তলোচনা না যখন আমরা যুক্ত করেছি তখন কিন্তু স্ত্রীবাচক শব্দ হয়ে গেছে। আয়তলোচন যার, সেই হচ্ছে আয়তলোচনা। তারপর বলতেছে মহাত্মা, মহান আত্মা যার। স্বচ্ছ শরীলা, স্বচ্ছ শরীর যার। নীল বসনা, নীল বসন যার। এখানে কি আমরা কিন্তু সব স্ত্রীবাচক শব্দগুলোই ব্যবহার করছি। এরপর বলছে স্থির প্রতিজ্ঞ, স্থির প্রতিজ্ঞা যার। ধীর বুদ্ধি, ধীর বুদ্ধি যার। এখানে দেখো আমরা সবগুলোই ব্যাস বাক্য কোথায় ব্যবহার করছি, শব্দের শেষে ব্যবহার করছি। আর বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য কী বললাম, যার আর যাতে। এরপর বলতেছে সহ এবং শহীদ শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ ও শহীদ স্থলে দন্তাস্য হয়। যেমন বলতেছে সবান্ধব, দেখো বান্ধব সহ বর্তমান। আমরা যখন সমসমান পদে থাকছি তখন সহ কথাটা ব্যবহার করছি, কিন্তু যখন সমস্ত পদে চলে আসছি তখন এই সহটা সদন্তাস্য হয়ে যাচ্ছে শুধু। তাহলে বান্ধব সহ বর্তমান কি, সবান্ধব। এরপর বলতেছে সহোদর, সহ উদর যার, সহোদর। এরপর বলতেছে সজল, সফল, সদর্প, সলজ্জ, সকল্যাণ। এরকম আরও উদাহরণ দিচ্ছে। মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী, এগুলো যখন থাকবে তখন ক যুক্ত হবে। যেমন নদী মাতৃক, দেখো নদী মাতা যার, মাতৃকে ক যুক্ত হয়েছে। বিপত্নিক, বিপত্নির সাথে ক যুক্ত হয়েছে। বিগত হয়েছে পত্নী যার। তারপর সস্ত্রীক, অপুত্রক। তাহলে এখানে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী যখন থাকবে তখন এই শব্দগুলোর সঙ্গে কী শব্দ যুক্ত হবে, ক শব্দ যুক্ত হবে। এটাও বহুব্রীহি সমাস, ঠিক আছে। যেমন বিপত্নী মানে বিপত্নিক বলতে কি হয়েছে, বিগত, না যার স্ত্রী মারা গেছে। এরপর বলতেছে অক্ষ আর নাভি, অক্ষী আর নাভি দুইটা শব্দ। অক্ষী থাকলে অক্ষ হবে, নাভি থাকলে নাভ হবে। অক্ষী থাকলে অক্ষ হবে আর নাভি থাকলে কি হবে, নাভ হবে। যেমন কমলাক্ষ, কমলের ন্যায় অক্ষী যার। আবার বলতেছে পদ্মনাভ, পদ্মনাভিতে যার। উন্ননাভ, উন্ননাভিতে যার। তার মানে কি, অক্ষ থাকলে, অক্ষী থাকলে অক্ষ, নাভি থাকলে নাভ। এরপর বলতেছে জায়া থাকলে জানি। এই যে যুব জানি, যুবতী জায়া যার। যুবতী স্থলে যুব আর জায়া স্থলে জানি হয়েছে। তাহলে এগুলো কিন্তু বহুব্রীহি সমাসের উদাহরণ, এগুলো ভালো করে পড়তে হবে। আগের যে বইটা আমাদের ছিল নবম দশম শ্রেণীতে, সেটাতে কিছুই ছিল না। এখন মোটামুটি আমরা পুরনো বই থেকে তোমাদের এগুলো করাচ্ছি, যেন তোমরা সবাই ভালো করে শিখতে পারো। এবার বলতেছে বহুব্রীহি সমাসে পরপদে চূড়া থাকলে সমস্ত পদে চূর হয়, কর্ম থাকলে কর্মা হয়। যেমন চন্দ্রচূড় কি হচ্ছে, চন্দ্রচূড়া যার। বিচিত্র কর্মা, বিচিত্র কর্ম যার। যখন চূর থাকবে চূড়া হবে, কর্ম থাকলে কর্মা হবে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট করে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপর বলতেছে সমান থাকলে সমান শব্দের সাথে কি হবে, স বা স এবং সহ হবে। যেমন সমান কর্মী যে সহকর্মী, সমান বর্ণ যার সমবর্ণ, সমান উদার যার, যাদের সহোদর। তাহলে সমান শব্দের সঙ্গে দন্তাস্য এবং সহ যুক্ত হবে। এরপর বলতেছে গন্ধ থাকলে গন্ধি হবে।
যেমন সুগন্ধি, সুগন্ধ যার। পদ্মগন্ধি, পদ্মের ন্যায় গন্ধ যার। মৎস্যগন্ধা, মৎস্যের ন্যায় গন্ধ যার। তাহলে গন্ধি থাকলে কি হবে? গন্ধ থাকলে গন্ধি বা গন্ধা হবে, গন্ধি বা গন্ধা হবে। এরপরে আমরা এখন পড়লাম কর্মধারয় সমাসের সাধারণ প্রকারভেদগুলো। এখন আমরা পড়ব কর্মধারয় সমাসকে মোট 8 ভাগে ভাগ করা যায়। সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, নয়, মধ্যপদলোপী, প্রত্যয়ন্ত, অলোক, সংখ্যাবাচক বহুব্রীহি। প্রথমে বলতেছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। এটুকু দিয়ে তুমি মনে রাখতে পারবা। তুমি একটা পূর্বপদ একটা পরপদ তো চিনে ফেলেছো, কোনটা পূর্বপদ কোনটা পরপদ। তুমি যদি মনে রাখতে পারো সমানাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ বিশেষণ হবে, মানে প্রথম পদটা বিশেষণ হবে, পরের পদটা বিশেষ্য হবে। যেমন বলতেছে দেখো, হতশ্রী, হত হয়েছে শ্রী যার। এখানে হত হচ্ছে পূর্বপদ আর শ্রী হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদ কি হচ্ছে? বিশেষণ হচ্ছে, আর পরপদ বিশেষ্য হচ্ছে। শ্রী অর্থ চেহারা বোঝাচ্ছে, ঠিক আছে। খোশ মেজাজ মানে খোশ মেজাজ যার। মেজাজ এখানে কোথায় বসছে? খোশ প্রথম পূর্বপদে বসতেছে আর মেজাজ পরপদে বসতেছে। এরকমভাবে আরও অনেকগুলো উদাহরণ দিয়েছে। হৃত সর্বস্ব, উচ্চশির, পীতম্বর, নীলকণ্ঠ, জবরদস্তি, সুশীল, কম বখত, বখত, এরকম ইত্যাদি। তাহলে সমানাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, ঠিক আছে। আর যার যাতে ব্যাস বাক্য বসবে সেটা তো আমরা আগেই শিখেছি বহুব্রীহি সমাসে। ব্যাধিকরণে কি বলতেছে? পূর্বপদ পরপদ কোনোটিই বিশেষণ হবে না। পূর্বপদ বিশেষণ হবে না, পরপদ বিশেষণ হবে না, দুইটার একটাও বিশেষণ হবে না। তাহলে কি হবে? 80তে 20 যার, 80 20। 80তে 20 যার, 80তে 20 বলতে এখানে আমরা 80 মানে কি সংখ্যা 80 বুঝবো না, দাঁতে 80 অর্থ এখানে দাঁত, সাপের দাঁতের কথা বলতেছে। 80তে 20 যার। কথা সর্বোচ্চ হচ্ছে কথা সর্বস্ব যার। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ পরপদ কোনোটিই বিশেষণ হবে না। এরপরে বলতেছে পরপদ কৃদন্ত বিশেষণ হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়। শেষ পদটা যখন কৃদন্ত কাজমূলক বিশেষণ হয় তখনও ব্যাধিকরণ বহুব্রীহি হয়। যেমন দু কান কাটা যার, বোটা খসা বোটা খসেছে যার। অনুরূপভাবে ছা পোষা, পা চাটা, পাতা চাটা, পাতা ছেঁড়া, ধামা ধরা ইত্যাদি, ঠিক আছে। এরপরে বলতেছে দেখো ব্যতিহার বহুব্রীহি। ক্রিয়ার পারস্পরিকতা অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। পূর্বপদে আ এবং পরপদে রস্যই বিভক্তি যুক্ত হয়। পূর্বপদে আ আর পরপদে রস্যই যুক্ত হয়। যেমন এই যে হাতাতে আ, হাতিতে ই। হাতে হাতে যে যুদ্ধ, কানাকানি কানে কানে যে কথা, চুলাচুলি চুলে চুলে যে লড়াই, কাড়াকাড়ি কাড়াকাড়ি কী হবে? কাটতে কাটতে যে লড়াই, গালাগালি গালিতে গালিতে যে কথা, এরকম। তারপরে বলতেছে দেখা দেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুতাগুতি। এরপর বলতেছে নয় বহুব্রীহি। নয় বহুব্রীহিতে কী হবে? বিশেষ পূর্বপদের আগে না বোধক অব্যয় যোগ করে নয় বহুব্রীহি করতে হবে। নয় বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়, মানে যে পদটা বের হয়ে আসে সাধিত সেই পদটা বিশেষণ হয়। যেমন ন জ্ঞান যার, অজ্ঞান। বেহেড কি? নাই হেড যার। তারপর বলতেছে নাচার, নাই চারা বা উপায় যার। নির্ভুল, নি বা নাই ভুল যার। হ্যাঁ, নজানা, নয় জানা যা। অজানা তখন কী হবে? ন জানা যা। তারপর বলতেছে না হোক, হক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজ, এরকম অনেকগুলো উদাহরণ দিয়েছে। তাহলে নয় বহুব্রীহিতে কী হবে? বিশেষ পূর্বপদের আগে নয় বা না বোধক অর্থ যুক্ত হবে। এরপর বলতেছে মধ্যপদলোপী বহুব্রীহি। আমরা যেমন মধ্যপদলোপী কর্মধারয় করেছি, এখানে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী বহুব্রীহিতে কী হবে? বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পেয়ে যায়। ওখানেও বলেছি সমস্ত পদে লোপ পেয়ে যায়, কিন্তু এখানে আমি কি বলেছি? মধ্যপদলোপী কর্মধারায় একটা বিষয় থাকে, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন বিড়াল চোখে কী হচ্ছে? বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর। দেখো তৃতীয় কোনো অর্থে চলে যাচ্ছে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তারপর বলতেছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মেনি মুখ, মেনির মতো মুখ যে নারীর, এরকম। তাহলে মধ্যপদলোপী বহুব্রীহিতে কী হবে? মাঝখানের পদ লোপ পাবে। আচ্ছা, প্রত্যয়ন্ত বহুব্রীহিতে কী হবে?
দেখো সমস্ত পদে আ এ ও এই প্রত্যয় যুক্ত হবে। আর কোনোটাতে আ প্রত্যয়, কোনোটাতে এ প্রত্যয়, কোনোটাতে ও প্রত্যয়। দেখো এক চোখাতে আ, ঘরমুখতে ও, নিখরজে এ। একদিকে চোখ যার এক চোখা, ঘরের দিকে মুখ যার ঘরমুখ, নিখরচ যার নিখরচে। যেমন এরকম দোটানা, দোমনা, একগুয়ে, অকেজো, এরকম অসংখ্য উদাহরণ এখানে দিয়েছে। এরপর বলতেছে অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি যেরকম থাকে সেরকমই, কোনো পরিবর্তন হয় না। যেমন মাথায় পাগড়ি যার, এখানে অলুক বহুব্রীহিতে মনে রাখবো শুধু যার ব্যাস বাক্য ব্যবহার করতে হবে। গলায় গামছা যার, হাতে ছড়ি যার, কানে কলম যার, গায়ে পড়া যে বা হাতে বেড়ি যার, মাথায় ছাতা যার, মুখে ভাত যার, হ্যাঁ, কানে খাটো যে, এরকম। তাহলে অলুক বহুব্রীহিতে যেরকম মানে যা আছে তাই থাকবে, শুধু ব্যাস বাক্য ব্যবহার করতে হবে। যে বহুব্রীহি সমাসে পূর্ব পরপদের কোনোই পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকমই থাকবে, শুধু ব্যাস বাক্যটা বসবে, সেটা অলুক। আর সংখ্যাবাচক বহুব্রীহিতে কী হবে? সংখ্যাবাচক শব্দ বসবে। যেমন আমরা দ্বিগু করেছি যখন, কি বলেছি? দ্বিগুতে হচ্ছে সমাহার বসবে, আর সংখ্যাবাচক বহুব্রীহিতে কি বসবে? যার বা যাতে বসবে। যেমন 10 গজি যদি আমরা দ্বিগু সমাস করি, 10 গজের সমাহার 10 গজি, কিন্তু আমরা এখন সংখ্যাবাচক বহুব্রীহি করতেছি, এজন্য হবে 10 গজ পরিমাণ যার। তারপর চৌচালা, চৌ বা 4 চালা যে ঘরের, 4 হাতি, তখন কি হবে? 4 হাত বা হ্যাঁ এরকমই হবে, যে হাতির। তারপর তে পায়া, 3 পায়া যার, 4 হাত যার, 4 হাতি, ঠিক আছে। কিন্তু সে তার হচ্ছে বিশেষ্য পদ, 3 তার যে যন্ত্রের, হ্যাঁ, এখানে বলতেছে বিশেষণ হবে। পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য হলে সমস্ত পদটি বিশেষণ হবে। যেমন আমি যখন বলছি 10 গজি, চৌচালা, হ্যাঁ, তেপায়া, 4 হাতি, এগুলো বিশেষণ হয়ে যাচ্ছে, কিন্তু শুধু সেতারের ক্ষেত্রে বিশেষ্য হবে। সেতার হচ্ছে 3 তার যে যন্ত্রের, সে বা 3 তার যে যন্ত্রের, সেটা হচ্ছে সেতার। তাহলে মোটামুটি আমরা বহুব্রীহি সমাসটা পড়লাম এখানে। এরপরে বলতেছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, 2 দিকে অপজার দ্বীপ। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা ব্যাকরণে এভাবে আছে, আমাদের এইভাবে পড়তে হবে। অন্তর্দ্বীপ মানে অন্তর্গত অপজার, নরাকারের পশু যে নরপশু, জীবিত থেকে মৃত যে জীবন মৃত, পণ্ডিত হয়ে মূর্খ যে পণ্ডিত মূর্খ। তাহলে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি কোনো নিয়মের অধীনে পড়ে না। সংখ্যাবাচক বহুব্রীহিতে কি হয়? পরপদ বিশেষ্য হলেও সমস্ত পদ বিশেষণ হয়, আর পূর্বপদে সংখ্যাবাচক শব্দ বসে। অলুক বহুব্রীহিতে যা আছে তাই থাকে, শুধু কি হয়? যার বা যাতে ব্যাস বাক্য বসে। প্রত্যয়ন্ত বহুব্রীহিতে 3টা বিভক্তি যুক্ত হয়, আ এ ও। কোথায় যুক্ত হয় এগুলো? সমস্ত পদে যুক্ত হয়। যেমন ঘরের দিকে মুখ যার, কি বলছি? ঘর মুখ। তারপরে মধ্যপদলোপিতে কি হয়? মাঝখানের পদ লোপ পায়, হ্যাঁ, বহুব্রীহি সমাসে মাঝখানের পদ যতগুলো পদ আছে সবগুলো যখন লোপ পেয়ে যায় তখন মধ্যপদলোপী বহুব্রীহি হয়। এরপরে বলতেছে নয় বহুব্রীহিতে কি হয়? না বোধক, হ্যাঁ, বা না অর্থবোধক অব্যয় যোগ হয়, সেটা হচ্ছে নয় বহুব্রীহি। ব্যথিহার বহুব্রীহিতে কি হয়? আ প্রত্যয় আর রস্যই প্রত্যয় যুক্ত হয়, এবং ক্রিয়ার পারস্পরিকতা থাকে, একটা কাজের সাথে আর একটা কাজের সম্পৃক্ততা থাকে। যেমন চুলাচুলি, লেখালেখি, দেখাদেখি, গালাগালি, হ্যাঁ, লাঠালাঠি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি, এগুলো হচ্ছে ব্যথিহার। এরপরে বলতেছে ব্যাধিকরণ। ব্যাধিকরণে কি বলতেছে? পূর্বপদ পরপদ কোনোটাই বিশেষণ হয় না, সেটা হচ্ছে ব্যাধিকরণ। তারপর বলতেছে সমানাধিকরণে কি হয়? পূর্বপদ বিশেষণ হয়, পরপদ বিশেষ্য হয়। তাহলে আমরা মোটামুটি বহুব্রীহি সমাসের 8 রকম প্রকারভেদ দেখলাম। আর প্রথমে আমরা যেগুলো দেখেছি এগুলো হচ্ছে বহুব্রীহি সমাসের বিভিন্ন ধরনের উদাহরণ। তোমাদের এইগুলো ভালো করে পড়তে হবে, এগুলো আমাদের আগের বইয়ের পড়া, হ্যাঁ, এগুলো ভালো করে পড়লে, একটু প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পেরে যাবা। এতক্ষণ আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করলাম। তোমরা বহুব্রীহি সমাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবা, বুঝবা। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। আর ক্লাসটা কয়েকবার শুনলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা তো বুঝি,
পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, বিশেষ্য পদ কোনটা, বিশেষণ পদ কোনটা, এগুলো চিনলে পারে আসলে সমাস নির্ণয় করা তেমন কঠিন না। যাদের এগুলো চেনার সমস্যা আছে তাদেরই সমাস নির্ণয় করতে সমস্যা হবে। এখন আমাদের বহুব্রীহি সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। তারপরে আরও যে 8 প্রকার 9 প্রকার ভাগ আছে সেগুলোর মধ্যে বিশেষণ পদ দিয়ে কিভাবে হচ্ছে, তারপর আমরা বহুব্রীহি সমাসে যার যাতে ব্যাস বাক্য কোথায় ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, এগুলো ডিটেলস এর মধ্যে দিয়ে দেওয়া আছে। তোমরা মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ ক্লাসটা সলভ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।